মঙ্গল মঙ্গল এমন একটি গ্রহ যাকে পৃথিবীর সাবস্টিটিউট ভাবা হয়। তাই মঙ্গলকে মানুষ বসবাসের উপযোগী করতে বিজ্ঞানীদের জল্পনা কল্পনার শেষ নেই। এই জন্য যুগ যুগ ধরে চলে আসছে এই গ্রহকে নিয়ে গবেষণা। তেমনই এক গবেষণার অংশ হিসেবে নাসা অ্যারেস 3 নামের এক মিশনে কয়েকজন বিজ্ঞানীকে মঙ্গল গ্রহে পাঠায়। কিন্তু সেখানে গিয়ে তারা ভয়ঙ্কর ধূলিঝড়ের কবলে পড়ে। তাড়াহুড়ো করে বিজ্ঞানীরা স্পেসশিপে করে মঙ্গল থেকে পালিয়ে আসে। কিন্তু একজন বিজ্ঞানী আহত হয়ে মঙ্গলের ধুলোর মাঝে তলিয়ে যায়। সবাই ধরে নেয় সে মারা গিয়েছে, কিন্তু মিরাকল ঘটিয়ে সে এই যাত্রায় বেঁচে যায়। কিন্তু কতদিনই বা সে সার্ভাইভ করতে পারবে? মঙ্গল নামে গ্রহটি তখনও মানুষের বড্ড অচেনা। সেখানে নেই পানির উৎস, নেই প্রাণ বা উদ্ভিদের অস্তিত্ব, সর্বদা শুষ্ক অস্বাস্থ্যকর জলবায়ু। তবুও সব প্রতিকূলতা জয় করে বিজ্ঞানীটি 564 দিন মঙ্গল গ্রহে টিকে থাকে। কিন্তু কিভাবে মঙ্গলের এই দুর্গমতাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে সে এই অসাধ্য সাধন করে, সেই গল্পটি আজ আপনাদের শোনাবো। তাহলে আসুন দর্শক, রিডলি স্কটের পরিচালনায় নির্মিত দ্য মার্শাল সিনেমার গল্পের মাধ্যমে আপনাদের মঙ্গল গ্রহের এক দুঃসাহসিক অভিযান থেকে ঘুরিয়ে নিয়ে আসি। মূল গল্পে যাওয়ার আগে শুরুতেই বলতে চাই, আমাদের আজকের ভিডিওর স্পন্সর cloudflix.store। এখানে আপনারা পেয়ে যাবেন নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম ভিডিও, ডিজনি প্লাস সহ আরও অনেক ওটিটি প্ল্যাটফর্মের প্রিমিয়াম সাবস্ক্রিপশন, যা আপনি কোনো প্রকার ভিসা কার্ড ছাড়া আপনার বিকাশ, রকেট, নগদের মাধ্যমেই কিনতে পারবেন। আপনারা যদি এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক কিংবা স্টোরিবাস কুপন কোডটি ব্যবহার করেন, তাহলে যে কোনো প্রোডাক্টে পেয়ে যাবেন 5% ডিসকাউন্ট। আর দেরি না করে এখনই নিয়ে নিন আপনার পছন্দের ওটিটি প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশনটি। এবার তাহলে গল্পে ফেরা যাক। 1935 সাল নাসা মঙ্গল অভিযানের জন্য অ্যারেস 3 মিশন লঞ্চ করেছে। হারমিস নামের স্পেসক্রাফটে চড়ে 6 জন বিজ্ঞানী মঙ্গলের অরবিটাল স্টেশনে পৌঁছে। তারপরে তারা ম্যাভ মানে মঙ্গল গ্রহের জন্য বানানো স্পেশাল স্পেসযানে চড়ে মঙ্গলের অ্যাসিডালিয়া প্ল্যানিশিয়া নামক স্থানে ল্যান্ড করে। তাদের মধ্যে কমান্ডিংয়ের দায়িত্বে ছিল ক্যাপ্টেন লুইস, আর বাকিরা হলো মিলিটারি সদস্য মেজর রিক মার্টিনেজ এবং মেজর অ্যালেক্স ভোগেল, রসায়নবিদ ডক্টর ক্রিস বেক, উদ্ভিদবিজ্ঞানী মার্ক ওয়াটনি এবং কমিউনিকেশন এক্সপার্ট বেথ জোহানসেন। যাই হোক, বিজ্ঞানীদের মঙ্গলে আসা 18 দিন হয়ে গেছে। তাদের তেমন কোনো সমস্যা হয়নি। 18তম দিনে নাসার অ্যারেস 3 মিশনে বিজ্ঞানীরা বেশ আনন্দ হাসি তামাশার সাথেই মঙ্গল গ্রহের বিভিন্ন পদার্থের স্যাম্পল কালেক্ট করছিল। সবকিছু প্রতিদিনের মতো স্বাভাবিকভাবেই চলছিল, কিন্তু হঠাৎ কমিউনিকেশন এক্সপার্ট জোহানসেন স্যাটেলাইটের রাডারে ইমার্জেন্সি অ্যালার্ট দেখতে পায়। সেখানে একটা সাংঘাতিক ঝড়ের পূর্বাভাস দেখা যাচ্ছিল। কিছুক্ষণের মধ্যেই 1200 কিলোমিটার ব্যাস বিশিষ্ট একটা ধুলোঝড় তাদের উপরে আশ্রয় পড়তে চলেছে, যা মুহূর্তের মধ্যে তাদের ম্যাপকে দুমড়ে মুচড়ে দিতে পারে। জোহানসন দ্রুত ব্যাপারটি কমান্ডার লুইসকে জানায়। কমান্ডার লুইস ম্যাভে ঢুকে ঝড়ের গতিবিধি দেখে সকল ক্রু মেম্বারদের মিশন বন্ধ করে দেবার নির্দেশ দেয়। তারপরে সিদ্ধান্ত নেয় এখনই তারা মঙ্গল গ্রহ ছেড়ে চলে যাবে। ততক্ষণে তাদের উপরে ঝড়ের প্রভাব শুরু হয়ে গিয়েছে। ক্রু মেম্বাররা দ্রুত ম্যাভে উঠে পড়ছিল, কিন্তু এই সময় একটা দুর্ঘটনা ঘটে যায়। উদ্ভিদ বিজ্ঞানী মার্ক ওয়াটনি একটা কমিউনিকেশন ডিশ অ্যান্টেনার সাথে ধাক্কা খেয়ে ঝড়ের মধ্যে হারিয়ে যায়। কমান্ডার লুইস কিছুক্ষণ তাকে খোঁজার চেষ্টা করে, কিন্তু ধুলোঝড়ের কারণে বাইরে কিছুই দেখা যাচ্ছিল না। তাছাড়া পরিস্থিতি খুবই ক্রিটিক্যাল হয়ে পড়ছিল। তাই কমান্ডার লুইস পাইলট মার্টিনেজকে ম্যাপ স্টার্ট করে হারমিস স্পেসক্রাফটের সাথে জয়েন করতে নির্দেশ দেয়। মিশন ইনকমপ্লিট রেখেই তাদের পৃথিবীতে ফিরে আসা লাগবে। প্রিয় সহকর্মীকে বাধ্য হয়ে ফেলে রেখেই তারা মঙ্গল থেকে প্রস্থান করে, কিন্তু তাদের আর কিছুই করার ছিল না। ক্যালকুলেশন অনুযায়ী এই ধুলোঝড়ের মাঝে ওয়াটনি সর্বোচ্চ 1 মিনিট সার্ভাইভ করার ক্ষমতা রয়েছে। তাই সবাই ধরে নেয় ওয়াটনি মারা গিয়েছে। এমনকি সকালে নাসা অথরিটির ডিরেক্টর ডক্টর স্যান্ডার্স প্রেস কনফারেন্স ডেকে নিউজটা সবাইকে জানিয়েও দেয়। কিন্তু ততক্ষণে একটা মিরাকল ঘটে যায়। ওয়াটনি এই ঝড়ের মাঝেও কোনোভাবে সার্ভাইভ করে যায়। সে জ্ঞান ফিরতেই দেখে তার পেটের মধ্যে অ্যান্টেনার একটা রড ঢুকে আছে। সে দ্রুত তাদের হ্যাবে মানে নভোচারীদের স্পেসে থাকার জন্য যে স্পেশাল ঘর বানানো হয় সেটাতে ঢুকে পেটের ক্ষতটাকে ট্রিটমেন্ট করে। তারপরে ছেড়ে যাওয়া মেইন স্পেসক্রাফট এবং পৃথিবীতে নাসা অথরিটির সাথে যোগাযোগের চেষ্টা করে, কিন্তু ঝড়ের কারণে পুরো কমিউনিকেশন সিস্টেমই ধ্বংস হয়ে গেছে। তাই সে যে বেঁচে আছে এই নিউজটা কাউকেই পাঠানো সম্ভব হচ্ছিল না। তবুও ওয়াটনি তার মনের কথাগুলো রেকর্ড করে রাখছিল, কারণ সে জানে এই মুহূর্তে সে বেঁচে থাকলেও বেশি দিন তার পক্ষে সার্ভাইভ করা সম্ভব হবে না। ওয়াটনি চিন্তিত ছিল, কারণ এই মুহূর্তে নাসা যদি তার বেঁচে থাকার ব্যাপারে জানেও
তবুও নাসার পরবর্তী উদ্ধার মিশন এখানে আসতে অন্তত 4 বছর সময় লাগবে। কিন্তু তাদের এই হ্যাবটা যেভাবে ডিজাইন করা হয়েছে তাতে এটা গ্র্যাভিটির চাপ সহ্য করে আর 31 দিন পর্যন্ত টিকে থাকতে পারবে। এছাড়া যদি অক্সিজেনেটর নষ্ট হয়ে যায় তাহলে দম বন্ধ হয়ে মারা যাবে, আর যদি ওয়াটার রিক্লাইমার নষ্ট হয়ে যায় তাহলে সে পিপাসায় মারা যাবে। আর যদি বা আরও একটা মিরাকল ঘটিয়ে সে এই বিপদগুলো থেকে বেঁচেও যায় তবুও সে খাদ্যের অভাবে মারা যাবে। 4 বছর টিকে থাকার মতো পর্যাপ্ত খাদ্য তার এই হ্যাবে নেই। এইসব নিয়ে দুশ্চিন্তা করেই ওয়াটনি 2-3 দিন পার করে দেয়। তারপরে ওয়াটনি সিদ্ধান্ত নেয় সে এখানে চাষাবাদ শুরু করবে। মঙ্গলের মতো শুষ্ক জায়গা যেখানে অ্যামিবা পর্যন্ত জন্মাতে পারে না সেখানে শস্য উৎপাদনের চিন্তা করাটা অনেকটা পাগলামির মতোই। তবুও ওয়াটনি শেষ চেষ্টাটা করে দেখতে চায়। সে চাষাবাদের জন্য একটা অনুকূল চেম্বার তৈরি করে, তারপরে জায়গাটা মাটি দিয়ে ভরে দেয়। মাটির সাথে তাতে বর্জ্য মিশিয়ে সার তৈরি করে এবং সেখানে আলু লাগিয়ে দেয়। কিন্তু আলু উৎপাদনে প্রচুর পানির প্রয়োজন হয়, তাই ওয়াটনি আরেকটা থিওরি কাজে লাগায়। সে সোলার প্যানেলগুলো ঠিকঠাক করে, তারপরে তাদের জ্বালানি থেকে হাইড্রোজেন বের করে নেয়। ওয়াটনি জানতো হাইড্রোজেনের সাথে অক্সিজেন নির্দিষ্ট তাপমাত্রায় পোড়ালে পানি উৎপন্ন হয়, তাই সে পানি উৎপাদনের একটা মেশিন তৈরি করে। কিন্তু প্রথমবারে হাইড্রোজেন আর অক্সিজেনের মাত্রার পার্থক্য থাকার কারণে একটা ছোট বিস্ফোরণ ঘটে যায়। তবুও ওয়াটনি ঘাবড়ে না গিয়ে দ্বিতীয়বার চেষ্টা করতেই যন্ত্রটি কাজ শুরু করে। অবশেষে পানি সেচের ব্যবস্থাও হয়ে যায়। ওয়াটনির এই পাগলামির জন্যই কয়েকদিন পরেই মঙ্গলের মাটি চিরে অঙ্কুরিত হয় প্রথম কোনো সবুজ উদ্ভিদ। এদিকে পৃথিবীতে তখনও তাকে নিয়ে শোকসভা চলছে, এমনকি তার ফিউনারেলেরও আয়োজন করা হয়ে যায়, কারণ সবার কাছেই সে এখন মৃত। ডিরেক্টর স্যান্ডার্স বক্তৃতা শেষ করে অফিসে ফিরতেই নাসার এই মঙ্গল মিশনের পরিচালক ভিনসেন্ট কাপুর তার কাছে গিয়ে বলে ওয়াটনির লাশটা তাদের ফিরিয়ে আনা উচিত, আর এর জন্য দ্রুত তাদের আরেকটা মিশন পাঠাতে হবে। কিন্তু স্যান্ডার্স ভিনসেন্টের অনুরোধ প্রত্যাখ্যান করে দেয়। এতে ভিনসেন্ট বেশ আপসেট হয়, তবে সে বিবেকবোধের কারণে নাসার স্যাটেলাইট কমিউনিকেশন সেন্টার মিডনি পার্কের অপারেটরকে মেসেজ দেয় আর বলে সে যেন ওয়াটনি যেখানে মরে গেছে সেই জায়গাটার দিকে রোভার টার্গেট করে এবং জায়গাটা মনিটরিং করে। অপারেটর জায়গাটার দিকে স্যাটেলাইটের রোভার ঘোরাতেই একটা অদ্ভুত দৃশ্য দেখতে পায়। সে দ্রুত ভিনসেন্ট আর স্যান্ডার্সকে সেখানে ডাকে। তারা রাডারে দেখতে পায় মঙ্গলে স্যাটেলাইট ডিশ অ্যান্টেনাগুলো যেখানে ছিল সেখান থেকে সেগুলো অন্যত্র সরে গিয়েছে। সেই সাথে এটাও স্পষ্ট যে এগুলো জেনে বুঝেই সরানো হয়েছে এবং এগুলো ব্যবহার করা হচ্ছে। এটা থেকে তারা নিশ্চিত হয়ে যায় ওয়াটনি এখনও বেঁচে আছে আর সে যথাসম্ভব সার্ভাইভ করে যাচ্ছে। এমন একটা মিরাকল সামনে নেওয়া কঠিন ছিল। তাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়। তারা মিডিয়াকেও ব্যাপারটা জানিয়ে দেয় এবং ওয়াটনিকে উদ্ধারের জন্য RS-4 মিশনের প্রস্তুতি নিতে শুরু করে। তবে যেহেতু তাদের এই মিশন সম্পন্ন হতে 4 বছর সময় লাগবে, তাই তারা ওয়াটনিকে খাবার এবং প্রয়োজনীয় জিনিসপত্র পাঠানোর জন্য একটা স্পেসশিপ রেডি করার চিন্তাভাবনা করে। অবশ্য এই সহায়তা ওয়াটনির কাছে পাঠাতেও তাদের অত্যন্ত 9 মাস সময় লাগবে। তারা উইশ করতে থাকে ততদিন যেন ওয়াটনি সার্ভাইভ করতে পারে। ওয়াটনি অবশ্য তখন নাসা অথরিটির চেয়েও এক ধাপ এগিয়ে। সে মঙ্গলের একটা ম্যাপ বের করে হিসাব নিকাশ শুরু করে। নাসার পরবর্তী মিশন RS-4 এর গবেষণার স্থান স্ক্যাফারানি ট্রেঞ্চ, যেটা তার ওখান থেকে 3200 কিলোমিটার দূরে অবস্থিত। ওয়াটনির কাছে এই মুহূর্তে যে রোভার যানটা রয়েছে সেটা সর্বোচ্চ 32 কিলোমিটার যেতে পারে, তারপরে আবার এটির ব্যাটারিকে চার্জ করা লাগে। তাই স্বাভাবিকভাবে স্ক্যাফারেনিতে পৌঁছাতে তার অন্তত 50 দিন সময় লাগবে। এই জন্য ওয়াটনি প্রস্তুতি নিতে শুরু করে। সে আরেকটা পরিত্যক্ত রোভারের ব্যাটারি খুলে এই রোভারটার এনার্জি বাড়িয়ে দেয়, সেই সাথে প্রয়োজনীয় উপাদানগুলোর ব্যবহারও কমিয়ে দেয় যাতে রোভারটা আরও বেশি দূর পর্যন্ত যেতে পারে। এরই মধ্যে ওয়াটনি তার আলুর ক্ষেতে ঢুকে আনন্দে লাফিয়ে ওঠে, কারণ তার আলুর বাম্পার ফলন হয়েছে, যা দিয়ে সে আরও কিছুদিন এক্সট্রা সার্ভাইভ করতে পারবে। আলুগুলো উঠিয়ে নিয়ে সে ছোট আলুগুলো আবারও মাটিতে পুঁতে দেয়, কারণ তার টিকে থাকতে নিয়মিত চাষাবাদ করেই যেতে হবে। কিন্তু চাষাবাদ করলে সে না হয় টিকে থাকতে পারবে, কিন্তু বাড়ি ফিরবে কিভাবে? বাড়ি ফিরতে চাইলে নাসার সাথে যোগাযোগ করা জরুরি। ওয়াটনি আবারও ম্যাপে নজর দেয়। সে ম্যাপের একটা জায়গাকে হাইলাইট করে যেখানে অনেক বছর আগে মঙ্গলে গবেষণার জন্য একটা রোভার পাঠানো হয়েছিল। এই রোভারটার নাম পাথফাইন্ডার, কিন্তু এটি 1997 সালে ডিসকানেক্ট হয়ে যায়। তবুও এই পাথফাইন্ডারটি খোঁজার জন্য ওয়াটনি বেরিয়ে পড়ে। এদিকে স্যাটেলাইট কমিউনিকেশন অফিসে বসে সবাই সার্বক্ষণিকভাবে স্যাটেলাইটের মাধ্যমে ওয়াটনিকে মনিটরিং করছিল। ওয়াটনিকে রোভারে চড়ে কোথাও একটা যেতে দেখে ভিনসেন্ট অবাক হয়ে যায়। সে মঙ্গলের ম্যাপ খুঁজে দেখার চেষ্টা করে ওয়াটনি ঠিক কোথায় যাচ্ছে। ম্যাপ দেখেই ভিনসেন্ট বুঝে যায় ওয়াটনি পাথফাইন্ডারের কাছে যাচ্ছে। তাই ভিনসেন্ট দ্রুত ক্যালিফোর্নিয়ার জেট প্রপালশন ল্যাবরেটরিতে চলে যায়।
যেখান থেকে পাথফাইন্ডারকে নিয়ন্ত্রণ করা হতো। তারা পাথফাইন্ডারের কমিউনিকেশন সিস্টেমটা অনেক বছর পরে আবারও চালু করে। অন্যদিকে ওয়াটনিও ততক্ষণে পাথফাইন্ডারটা খুঁজে পায়। সে ভেঙে যাওয়া পাথফাইন্ডারটা সারিয়ে তোলে। তারপরে সেটার ব্যাটারিকে চার্জ করতেই সেটি চালু হয়ে যায়। সেই সাথে ল্যাবরেটরিতেও সিগন্যাল পৌঁছে যায়। তারা ক্যামেরাটা অ্যাক্টিভেট করে দেয়। কিন্তু পাথফাইন্ডার থেকে শুধু একমুখী সিগন্যাল পাঠানো যেত, মানে এটা শুধু মঙ্গলের ছবি তুলে পৃথিবীতে পাঠানোর জন্য ডিজাইন করা হয়েছিল। তাই ওয়াটনি পৃথিবীর সাথে কমিউনিকেশন করতে পারছিল না। এই জন্য ওয়াটনি একটা বুদ্ধি বের করে। সে রোভার থেকে 3টা প্লে কার্ড নিয়ে আসে আর সেগুলোর একটাতে লিখে, তোমরা কি আমাকে ডিটেক্ট করতে পেরেছো? এরপরে সেটা মাঝখানে বসিয়ে দেয় আর বাকি দুটো প্লে কার্ডের একটাতে লেখে ইয়েস, অন্যটাতে নো, আর এই দুটো প্লে কার্ড দুপাশে বসিয়ে দেয়। ওয়াটনির বুদ্ধি দেখে ল্যাবরেটরির সবাই হেসে ফেলে। তারা ওয়াটনিকে সংকেত দিতে পাথফাইন্ডারের ক্যামেরাটা ইয়েস লেখা প্লে কার্ডের দিকে ঘুরিয়ে দেয়। এতে ওয়াটনিও বুঝতে পারে সে পৃথিবীর সাথে যোগাযোগ করতে পেরেছে। ওয়াটনি আনন্দে লাফাতে শুরু করে। 2 গ্রহের মাঝে এভাবে বেশ কিছু কথা চালাচালি হয়, কিন্তু এইভাবে কমিউনিকেশন চালানো খুবই সময় সাপেক্ষ ছিল। তাই নাসা ওয়াটনির কাছে পাথফাইন্ডারের কমিউনিকেশনের একটা হ্যাকিং কোড পাঠায়, যার মাধ্যমে অবশেষে ওয়াটনি নাসার সাথে পুরোপুরিভাবে কমিউনিকেশন স্থাপনে সফল হয়। নিজের পরিস্থিতি জানিয়ে ওয়াটনি ভিনসেন্টকে জিজ্ঞেস করে তার সহকর্মীরা তার বেঁচে থাকার ব্যাপারে জানে কিনা। ভিনসেন্ট বিব্রত হয়ে উত্তর দেয়, তারা এখনও বাকি 5 জন ক্রু মেম্বারকে তার বেঁচে থাকার ব্যাপারটি জানায়নি, যাতে তাদের গবেষণাতে কোনো প্রভাব না পড়ে। এটা শুনে ওয়াটনি বেশ রেগে যায়। সে ফ্রাস্ট্রেশনে গালি দিয়ে কথা বলা বন্ধ করে দেয়। মঙ্গল থেকে মেইন স্পেসক্রাফট হারমিসে করে বাকি 5 জন ক্রুর প্রস্থান করা 4 মাস কেটে গিয়েছে। এতদিন পরে তাদের কাছে জরুরি নোটিফিকেশন আসে। মিচ হ্যান্ডারসন নামের একজন নাসা অথরিটির মেম্বার ভিডিও ফুটেজ পাঠিয়ে তাদের জানিয়ে দেয় তাদের সহকর্মী ওয়াটনি এখনও বেঁচে আছে। এটা শুনে সবাই খুব আপসেট হয়ে পড়ে এবং নিজেদের অপরাধী ভাবতে থাকে, কারণ তারা তাদের প্রিয় সহকর্মীকে ফেলে রেখেই স্বার্থপরের মতো পালিয়ে এসেছে। কিন্তু এই মুহূর্তে তাদের কিছু করারও নেই, কারণ তাদের স্পেসক্রাফট এখন মঙ্গলের বিপরীত গ্র্যাভিটির দিকে, অর্থাৎ পৃথিবীর অভিমুখে এগিয়ে চলছে। তারা এখন স্পেসক্রাফটটা চাইলেও ঘুরিয়ে নিতে পারবে না। তাই হতাশায় তারা কেঁদে ফেলে। এদিকে মঙ্গলে ওয়াটনির হ্যাবেও ঘটে যায় একটা অপ্রত্যাশিত দুর্ঘটনা। ওয়াটনির নতুন আলুর গাছগুলো প্রায় পরিণত হয়ে এসেছিল। হঠাৎ রাতে একটা যান্ত্রিক বিস্ফোরণ ঘটে আর হ্যাবের একটা সাইড ধ্বংস হয়ে যায়। সেই সাথে তার এত কষ্ট করে বানানো শস্য চেম্বারটাও ধ্বংস হয়ে যায়। এখানে আর কোনো চাষাবাদ করা যাবে না, জায়গাটা একেবারেই নষ্ট হয়ে গিয়েছে। এই ঘটনায় ওয়াটনি খুবই ভেঙে পড়ে, কারণ তার খাদ্যের একমাত্র যোগান এখান থেকে আসতো, অথচ সেটাও আজ বন্ধ হয়ে গেল। ওয়াটনি ব্যাপারটা নাসা অথরিটিকেও জানায়। অথরিটি তাকে সাজেশন দেয় সে যেন 3 বেলার খাবার 1 বেলা করে খেয়ে একদিনের খাবারে 3 দিন পর্যন্ত চালিয়ে নেয়। এভাবে তার মজুদ থাকা অবশিষ্ট খাবার শেষ হওয়ার আগেই নাসা তার কাছে রেশন বা খাদ্য সহায়তা পৌঁছে দিতে পারবে। ওয়াটনিও সেই মতো নিজের অবশিষ্ট মজুদ খাদ্যের পাই টু পাই হিসাব রাখতে শুরু করে। সেই সাথে প্লাস্টিক ব্যাগ, টেপ আর গ্লু দিয়ে সে কোনো রকমে হ্যাবের ধ্বংস হয়ে যাওয়া সাইটটা মেরামত করে। টেকসই না হলেও এটা আপাতত মোটামুটি স্টেবল থাকে, যাতে আরও এক্সট্রা কয়েকটা দিন সে সার্ভাইভ করতে পারে। ওয়াটনির আপসেট কাটতে না কাটতেই পৃথিবীতে আরেকটা আপসেট হবার মতো ঘটনা ঘটে যায়। ওয়াটনির কাছে খাদ্য সহায়তা পাঠানোর জন্য যে স্পেসশিপটা রেডি করা হচ্ছিল, তাড়াহুড়ায় সেটাকে ঠিকভাবে টেস্ট না করেই মঙ্গলের উদ্দেশ্যে লঞ্চ করে দেওয়া হয়। আর এটা যে নাসার কত বড় ভুল সিদ্ধান্ত ছিল সেটা কিছুক্ষণের মধ্যেই তারা টের পেয়ে যায়। স্পেসশিপটা কিছুদূর ওঠার পরে বায়ুমণ্ডলের চাপ সহ্য করতে না পেরে বিস্ফোরিত হয়ে যায়। এই ঘটনায় ওয়াটনি আরও বেশি হতাশ হয়ে পড়ে। সে এতটাই হতাশ হয়ে পড়ে যে প্রথমবারের মতো সে হারমিসে কমান্ডার লুইসের কাছে মেসেজ পাঠায়। সে যেন ওয়াটনির পরিবারকে তার শেষ বার্তাটা জানিয়ে দেয়। তবুও এত কিছুর পরে ওয়াটনি শেষ কটা দিন হাল না ছেড়ে স্ট্রাগল চালিয়ে যেতে থাকে। নাসাকে ব্যর্থ হতে দেখে ওয়াটনিকে খাদ্য সহায়তা পৌঁছে দেবার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেয় চায়না ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন CNSA। সাহায্যের আড়ালে তাদের প্রযুক্তিগত ক্ষমতাও বিশ্বকে দেখানোর জন্য চায়না এই সুযোগটা কাজে লাগায়। চায়নার কাছে অলরেডি প্রস্তুত করা একটা স্পেসক্রাফট ছিল, যেটার নাম টাইয়াংশেন। এটা সর্বোচ্চ উন্নত প্রযুক্তি দিয়ে বানানো হয়েছে। CNSA অথরিটি নাসার সাথে যোগাযোগ করে এবং নাসাও তাদের সাথে একযোগে কাজ করতে রাজি হয়ে যায়। 2 পক্ষ মিলে টাইয়াংশেনকে মঙ্গলে পাঠানোর প্রস্তুতি নিচ্ছিল। এরই মধ্যে রিচ পার্লেন নামের একজন অ্যাস্ট্রোডাইনামিক্স নাসা অথরিটির কাছে একটা প্রস্তাব নিয়ে যায়। রিচ জানায় সে ক্যালকুলেশন করে ওয়াটনির কাছে খাদ্য সহায়তা পৌঁছে দেবার একটা সহজতম উপায় ভেবে বের করেছে। এই মুহূর্তে মঙ্গলের মেইন স্পেসক্রাফট হারমিস যেহেতু পৃথিবীর দিকে এগিয়ে আসছে,
তাই তারা হারমিসকে এই মিশনে কাজে লাগাবে। হারমিস যখন পৃথিবীর কাছাকাছি চলে আসবে তখন তারা হারমিসের গতি বাড়িয়ে দেবে। এতে হারমিস পৃথিবীতে ল্যান্ড না করে পৃথিবীর অভিকর্ষ বলের চারিদিকে একটা চক্কর মেরে আবারও মঙ্গলের দিকে মুখ ঘুরিয়ে চলে যাবে। আর এই সময় তারা স্পেসশিপের মাধ্যমে খাদ্যভর্তি একটা ম্যাপ হারমিসের সাথে জুড়ে দেবে। তখন হারমিস আবারও মঙ্গলের অরবিটে পৌঁছাবে এবং উপর থেকেই মানে মঙ্গলে অবতরণ না করেই ওয়াটনির কাছে ম্যাপে করে খাদ্য সহায়তা পাঠিয়ে দিয়ে আবারও পৃথিবীতে ফিরে আসবে। কারণ মঙ্গলে অবতরণ করে গেলে সেটাতে আর পৃথিবীতে ফিরে আসার মতো জ্বালানি থাকবে না। যাই হোক, রিচের এই প্ল্যানে রিস্ক থাকলেও তার ধারণা এটাই সর্বোচ্চ সহজ কৌশল হবে ওয়াটনিকে সাহায্য পৌঁছে দেবার। কিন্তু রিচের প্ল্যান শোনার সাথে সাথেই নাসার ডিরেক্টর স্যান্ডার্স তা প্রত্যাখ্যান করে দেয় আর রিচকে সেখান থেকে বের করে দেয়। রিচের এই প্ল্যানটা তারা কেউই তেমন গুরুত্ব দেয় না, কারণ একজনকে বাঁচাতে গিয়ে তারা বাকি 5 জনের জীবনের ঝুঁকি কিছুতেই নিতে পারবে না। যাই হোক, এদিকে ওয়াটনি ততদিনে বসে না থেকে মঙ্গলে তারা যে গবেষণার জন্য এসেছিল সেই গবেষণাটা চালিয়ে যাচ্ছিল। মানে 6 জন বিজ্ঞানীর কাজ সে একাই করে যাচ্ছিল। আর এক পর্যায়ে তাদের অসমাপ্ত গবেষণাটা ওয়াটনি একাই সফলতার সাথে শেষ করে। অন্যদিকে রিচ নাসার সাথে রিজেক্ট হয়ে তখনও থেমে থাকেনি। সে হারমিসে ক্যাপ্টেন লুইসের কাছে একটা মেইল পাঠায় আর সেখানে ওয়াটনির কাছে পৌঁছার এই প্ল্যানটা জানিয়ে দেয়। প্ল্যানটা শুনে প্রথমে তারা একটি দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়, কারণ এই কাজে নাসার কোনো সমর্থন ছিল না। তাই তারা যদি রিচের প্ল্যান অনুসরণ করে তাহলে তা নাসার রুলসের বিরুদ্ধে যাওয়া হবে। তবুও আলোচনার পরে তারা 5 জন ক্রু মেম্বারই সিদ্ধান্ত নেয় তারা ওয়াটনির কাছে ফিরে যাবে। তারা জানে এই সিদ্ধান্তটা অনেকটা মৃত্যুকে বরণ করে নেবার মতোই, কারণ এমনটা করতে গেলে তাদের আরও 900 দিন মহাকাশেই থাকা লাগবে। তাছাড়া সামান্যতম ভুল হলেই তারা সবাই মারা যাবে। তবুও তারা প্রিয় সহকর্মীকে ফিরিয়ে আনার জন্য বদ্ধপরিকর। হারমিস থেকে ওয়াটনিকে প্ল্যানের ব্যাপারে জানানো হলে ওয়াটনি প্ল্যানে কিছু চেঞ্জ আনে। সে জানায় মঙ্গলে তারা একটা এক্সট্রা ম্যাপ ফেলে রেখে গিয়েছে, তাই হারমিস যখন মঙ্গলের অরবিটে ঢুকবে তখন ওয়াটনি এই ম্যাপটা নিয়ে উপরে উঠে যাবে। তারপরে সে হারমিসের সাথে সরাসরি সংযুক্ত হবে। তখন ক্রু মেম্বাররা তাকে ম্যাপ থেকে হারমিসে নিয়ে যাবে। এতে সে আবারও তাদের সাথে মিলিত হবে এবং একসাথে পৃথিবীতে ফিরে আসতে পারবে। তারা খুব সহজেই প্ল্যানটা করে ফেলে, কিন্তু এই প্ল্যানটা যতটা সহজ মনে হচ্ছিল সেটা তার চেয়েও অনেক বেশি ডেঞ্জারাস ছিল। এতে ওয়াটনি উদ্ধার পাওয়ার চেয়ে মৃত্যুর ঝুঁকি অনেক বেশি ছিল। তবুও তারা লাক বাই চান্স এই রিস্কটা নেওয়ার সিদ্ধান্ত নেয়। প্ল্যান মতো কমান্ডার লুইস পৃথিবীতে ল্যান্ড করার বদলে আবারও অভিকর্ষ বলয় ঘুরে মঙ্গলের দিকে যাত্রা শুরু করে। হারমিসের নভোচারীদের এমন সিদ্ধান্তে নাসা এবং সিএনএসএ হকচকিয়ে যায়। তারাও তাদের স্পেসক্রাফট টাইয়াংশেন লঞ্চ করে দেয়, কারণ তারা ধরেই নিয়েছিল ওয়াটনি বাঁচুক বা না বাঁচুক হারমিসের বাকি ক্রু মেম্বাররা এবার নির্ঘাত মারা যাবে। তাই ব্যাকআপ হিসেবে তারা টাইয়াংশেনকে পাঠিয়ে দেয়। এদিকে ওয়াটনিও তার দিক থেকে সব রকম প্রস্তুতি নিয়ে ফেলে। এভাবে কেটে যায় 7 মাস। ওয়াটনি হ্যাবের সমস্ত কানেকশন অফ করে দিয়ে রোভারে চড়ে ম্যাবের কাছে যাওয়া শুরু করে। কয়েকদিন পরে সে ম্যাবে পৌঁছায়। তারপরে গোছল, খাওয়া এবং অন্যান্য কাজ শেষ করে ম্যাপটাকে রিপেয়ার করতে লেগে পড়ে। সে ম্যাপটা মেরামত করে আরও স্ট্রং করার চেষ্টা করে। সেই সাথে যেহেতু এটা অনেক ভারী ছিল তাই ম্যাপটা পাতলা করার জন্য এর ভেতরের সমস্ত অপ্রয়োজনীয় জিনিসপত্র বের করে দেয়, এমনকি এর ভারী ছাদটাও ফেলে দেয় আর সেখানে প্লাস্টিক ব্যাগের মাধ্যমে আর্টিফিশিয়াল ছাদ লাগিয়ে দেয়। কয়েকদিনের প্রস্তুতিতে সে ম্যাপটা রেডি করে ফেলে। এরপরে আসে উদ্ধারের সেই কাঙ্ক্ষিত দিনটি। পুরো পৃথিবী স্যাটেলাইট ফুটেজের দিকে অধীর হয়ে তাকিয়ে থাকে। সবার মুখে একটাই প্রশ্ন, ওয়াটনি কি শেষ পর্যন্ত উদ্ধার পাবে? নাসা কর্তৃপক্ষ মাথায় হাত দিয়ে রাডারে হারমিসের গতিবিধি একাধারে ট্র্যাক করে যাচ্ছিল। ওয়াটনি তার স্পেস স্যুট পরে ম্যাপে চড়ে বসে। হারমিসও মঙ্গলের অরবিটের কাছাকাছি এসে পৌঁছায়। তারপরে হারমিস থেকে ওয়াটনির ম্যাপটাকে রিমোট কন্ট্রোলের মাধ্যমে লঞ্চ করিয়ে দেওয়া হয়। ওয়াটনির ম্যাপ ছুটে চলে মঙ্গলের বায়ুমণ্ডলের দিকে, কিন্তু বায়ুমণ্ডলের প্রচুর বায়ুর চাপ থাকায় সে একসময় অজ্ঞান হয়ে পড়ে। বেশ কয়েক মিনিট সে সেন্সলেস হয়ে থাকে। এই সময়টুকু পৃথিবীর সমস্ত মানুষেরই প্রায় দম বন্ধ হয়েছিল। তাদের মনের মধ্যে সংশয় কাজ করছিল, এই বুঝি সব শেষ। কিন্তু কয়েক মিনিট পরেই আবারও ওয়াটনির জ্ঞান ফিরে আসে। ওয়াটনির সাড়া পেয়ে সবাই আবারও হুল্লোড়ে মেতে ওঠে। কিন্তু হারমিসে তখন আরেকটা সমস্যা দেখা গিয়েছে। হারমিসের গতি প্রয়োজনের তুলনায় অনেক বেশি ছিল। এই গতিতে চলতে থাকলে তারা ম্যাপের দূরত্ব অতিক্রম করে যাবে, ফলে তারা ওয়াটনিকেও হারিয়ে ফেলবে। তাই কমান্ডার লুইস একটা সাংঘাতিক সিদ্ধান্ত নেয়। সে ভোগেলকে বলে ইনস্ট্যান্ট এখানে যা কিছু আছে তাই দিয়ে সে যেন একটা বোম তৈরি করে। তারা বোম দিয়ে হারমিসের এয়ারলকটা উড়িয়ে দেবে, এতে হারমিসের গতি কমে যাবে। ভোগেল লুইসকে সাবধান করে দেয়, এরকম সিদ্ধান্ত সুইসাইড ছাড়া আর কিছুই না।
তবুও লুইস তাকে নির্দেশ দেয় বোমটা বানাতে। ভোগলও কয়েক মিনিটের মধ্যে একটা বোম বানিয়ে এয়ারলকে লাগিয়ে দেয়। তারপর তারা ফ্রিজ এবং রিঅ্যাক্টর রুমটা সিল করে দেয় যাতে বাকি জায়গাটুকু বায়ুশূন্য হয়ে যায়। এতে বিস্ফোরণের প্রভাব পুরো স্পেসক্রাফটে পড়বে না। তাদের এই রিস্কটা কাজে লাগে। এয়ারলক বোমে উড়ে যায়, সেই সাথে হারমিসের গতিও অনেক কমে যায়। তখন কমান্ডার লুইস একটা স্পেস চেয়ারে বসে হারমিসের বাইরে চলে আসে। সে ব্যালেন্স ঠিক রাখার জন্য একটা দড়ি বেঁধে রেখেছিল। এই দড়িতে ভর দিয়ে সে ওয়াটনির ম্যাপের কাছে যেতে চেয়েছিল, কিন্তু তাদের ক্যালকুলেশনে একটু বিচ্যুতি থাকায় দড়িটা ওয়াটনির ম্যাপ পর্যন্ত পৌঁছায় না। তখন ওয়াটনি আবার একটা সাংঘাতিক কাজ করে ফেলে। সে ম্যাপ থেকে বেরিয়ে আসে, তারপর নিজের 2 হাতে ফুটো করে। এতে অক্সিজেন লিক হয়ে তার স্পেস শুটে এক ধরনের ফোর্সের সৃষ্টি হয়, আর সে অনেকটা আয়রন ম্যানের মতো উড়ে কমান্ডার লুইসের কাছে পৌঁছে যায়। কমান্ডার লুইস হাত বাড়িয়ে ওয়াটনিকে ধরতে যায়, কিন্তু হাত ফসকে ওয়াটনি দূরে সরে যায়। যদিও ঠিক মুহূর্তে সে দড়ির একটা প্রান্ত ধরে ফেলে। তারপরে কমান্ডার লুইস তাকে টেনে নিজের কাছে নিয়ে যায়। তখন হারমিস থেকে তাদের দুজনকে টেনে ভেতরে নিয়ে যাওয়া হয়। সহকর্মীদের কাছে ফিরতে পেরে ওয়াটনির যেন আবারও পুনর্জন্ম হলো। এদিকে পৃথিবীতে বয়ে গেল মানুষের মাঝে উৎসবের ঝড়। নাসার ক্রু মেম্বাররা এক অসম্ভব কাজকে সম্ভব করিয়ে দেখেছে। দুনিয়ার ইতিহাসে সবচেয়ে সাংঘাতিক রেস্কিউ অভিযান মাত্রই ঘটে গেল। এই ইতিহাসে সাক্ষী হতে পেরে সবার মাঝে আনন্দের বাঁধ ভেঙে পড়ে। ওয়াটনি এবং বাকি ক্রু মেম্বারদের বরণ করে নেবার জন্য পৃথিবীবাসী দিন গুনতে শুরু করে। কয়েক মাস পরে হারমিস সফলভাবে 6 জন অকুতোভয় বিজ্ঞানীকে নিয়ে পৃথিবীতে ল্যান্ড করে। তারপর কেটে যায় কয়েক বছর। নাসা মঙ্গল অভিযানের জন্য অ্যারেস 5 মিশন লঞ্চ করতে চলেছে। মিশন লঞ্চের আগে ওয়াটনি অ্যাস্ট্রোনট ক্যান্ডিডেট প্রোগ্রামে গিয়ে নতুন ক্রু মেম্বারকে তার মঙ্গলে কাটানো দুর্বিষহ দিনগুলোর গল্প শোনায়। পুরো প্ল্যানেটে সে একা একটা প্রাণী, তবুও সে প্রতিবন্ধকতার কাছে হেরে যায়নি। শুষ্ক লালচে মাটির গ্রহে ফসল ফলিয়েছে, জাগিয়ে তুলেছে প্রাণের অস্তিত্ব। আর সেই প্রাণের সঞ্চার সুদূর মঙ্গল থেকে শুরু করে পৃথিবীর সমস্ত মানুষের মনকে উজ্জীবিত করে তুলেছে। সেই উজ্জীবিত মন নিয়ে কয়েকজন নভোচারী আবারও হারমিস স্পেসক্রাফটে চড়ে মঙ্গলের উদ্দেশ্যে পাড়ি জমায়। বিজয়গাথা লেখা সে হারমিসের উড়ে যাওয়ার দিকে তাকিয়ে থেকে আমাদের গল্পটি এখানেই শেষ হয়। দর্শক, আশা করি এই অসাধারণ সাইফাই জনরার মুভিটি আপনারা উপভোগ করতে পেরেছেন। আপনাদের এমন এক ঐতিহাসিক মঙ্গল অভিযান থেকে ঘুরিয়ে আনতে পেরে আমরাও আনন্দিত। আবারও নতুন কোনো অভিযান থেকে আপনাদের ঘুরিয়ে আনতে খুব শীঘ্রই আমরা ফিরে আসব। ততদিন ভালো থাকুন। ধন্যবাদ।